জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই নিত্যদিনের সকালের অনুষ্ঠান সকালের জলসা। আজ ভাবছি আপনাদের দিনটা শুরু করব কাব্যে কাব্যে। সেই শুরু করার দায়িত্বটি আমি যার ওপর ন্যস্ত করব তার নামটিও কিন্তু বেশ ছান্দিক, মমতা মণ্ডল। দিদি, তোমাকে সুস্বাগত আমাদের সকালের জলসা অনুষ্ঠানে। আজ তোমার উপর দায়িত্ব রয়েছে, শিল্পীর দায়িত্ব এই যে অগণিত দর্শক বন্ধুকে আজকের দিনটা কাব্যে শুরু করবার জন্য। চলো তাহলে তোমার প্রথম। নমস্কার। প্রথমে আমি ভিশন চ্যানেলকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কাব্যে ভরিয়ে রাখতে এই কিছুটা সময়। প্রথমেই আমি যার নাম কবিতা, বাংলা কবিতা বলতে গেলে যার নামটা প্রথমেই মনে আসে তিনি হলেন আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর। বিশেষত এখন যখন বৈশাখ মাস মানে আপামর বাঙালির হৃদয়ে রবি ঠাকুর বিরাজমান। এখন আমি রবি ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যের অন্তর্গত নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়ে আমার কবিতা শুরু করব। আজি প্রভাতে রবির কর, কেমনই বসিল প্রাণের পর, কেমনই বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে তারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লাহরির পরে লাহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খালো খাল গে কালো কাল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এই কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, খুব সুন্দর। আমি কিছুটা বাকরুদ্ধ। আর তারপরে কি, আমি না কবিতা শুনতে শুনতে ভাবছিলাম যে শুরুটাই যদি ধরি, যে আজি এ প্রভাতে রবির কর, কেমনই বসিল প্রাণের উপর। সেই তো সকালবেলা আমাদের মমতাদি রবিকে স্মরণ করে রবির কর আমাদের মধ্যে প্রবেশ করিয়েছেন। আমরা আলোকিত সূর্যালোকে, তাই তো দিদি? এবং মমতা মণ্ডল শুধুমাত্র একজন বাচিক শিল্পী নন, তিনি কিন্তু একটি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষাও বটে, তাই তো? একদম একদম। দুটো দিক সামলাচ্ছেন কি করে? আসলে এটা আমার ভালো লাগা। মানুষ অনেক প্রফেশন বেছে নেয়, কেউ বাধ্য হয়, কেউ নিজের থেকে নেয়।
তো আমার এই বাচ্চাদের সাথে যখন ওই 3+4+এর বয়সের বাচ্চারা আধো আধো গলায় ম্যাম কখন ছুটি হবে বলে, সেখানকার মধ্যে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা, একটা আলাদা তৃপ্তি। একদম। তো ওখানে থেকে তো একটা আলাদা ওটা পার্ট। আর কবিতা আমার একটা আলাদা পার্ট। কবিতা ছোট থেকে ভালো লাগতো, কবিতা আবৃত্তি করতাম, কিন্তু ব্যাকরণ মেনে কবিতা বলতে হয়, উচ্চারণের সেখানে স্পষ্টতা একটা ব্যাপার আছে, এটা শিক্ষার প্রয়োজন। উচ্চারণের শিক্ষার প্রয়োজন আছে। সেটা যে আছে সেটা ফিল করলাম অনেকটা পরে। তখন প্রায় আমার 43 অ্যাবাভ এজ। সেই এজেও আমার মনে হলো যদি পরিশ্রম অধ্যাবসায় থাকে তাহলে কিন্তু আমি সাকসেস আনতেই পারবো। এই মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে মোটামুটি এখন কবিতা চর্চায় আছি, কবিতা চর্চা করছি। জানি না কতটা দিতে পারছি আমি, কতটা ভালো বলি, কিন্তু ভালো লাগে এটুকু বলতে পারি। হাজারো ব্যস্ততার মাঝেও মনে হয় কবিতা দুটো পাঠ করলে, দুটো কবিতা পড়লে মনের একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি, আলাদা এনার্জি, আলাদা এনার্জি, অনুপ্রেরণা। একদম সত্যি। একদম। পার্সিভারেন্স ইজ দ্য মেন রুট অফ সাকসেস, আরো একবার প্রমাণিত। একদম। আর বাচ্চাদের সাথে থাকলে মনটা বড় কোমল থাকে, একদম। এবং একদম। সেই কোমলতাও কবিতাকে টেনে আনে। একটা সময় আসে যখন কিছুদিন আমাদের স্কুল ছুটি থাকে, তখন গ্রীষ্মের ছুটি থাকে, বড়দিনের ছুটি থাকে। তো যখন তারপরে স্কুল খোলা হয়, যখন যাই, যখন ওই বাচ্চারা আধো আধো গলায় বলে ম্যাম কেন এতদিন ছুটি ছিল, তো তখন সেটা আমাদের জন্য বাড়তি পাওনা। সেটা একদম মানে ভীষণ ভালো লাগার জায়গা ওইটা। চলুন দিদি পরের কবিতায় যাই। হ্যাঁ, একদম। এবছর সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। তো এই কবিতা অনুষ্ঠানে এসে একজন আবৃত্তিকার হিসাবে যদি আমি সুকান্ত ভট্টাচার্যের কবিতা না আবৃত্তি করি তাহলে মনে হয় নিজেকে অনেকটা দোষী মনে হবে। সেই জন্য সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আমি আবৃত্তি করব এখন, ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ভীষণ ভালো, শুধু ভালো না, আপনার কবিতার চয়ন তুলনা নেই। সেই কবি সুকান্তর কলম থেকে ঝরে পড়েছে বিভিন্ন রকমের বিদ্রোহ, সেই একটি বিদ্রোহের কবিতা। সত্যিই তো, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ। আরো যদি ছোট করে দিই, যে শিশু ভূমিষ্ঠ হলো এই মুহূর্তে, সে কতটা ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে এলো সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। কবি সুকান্ত বলে গেছেন ঠিকই, কিন্তু সেই সময় হয়তো শিশু এতটা ঋণের বোঝা নিয়ে আসেনি, তাই না? তাই জন্য এই কাজটা আমাদেরই করতে হবে, এবং নবজাতকের কাছে এ আমাদের অঙ্গীকার একজন সুনাগরিক হিসেবে, যে জঞ্জাল আমরা সাফ করে দেবো। একদম, তাই না দিদি? একদম। আচ্ছা, আরো একটি কথা, আপনার স্কুল আছে একটি, একদম। সেই সব বাচ্চাদের ভেতরে এই বিদ্রোহ, এই উন্মাদনা আপনি কি জাগাতে পেরেছেন?
আমাদের তো একেবারে বাচ্চাদের স্কুল, হয়তো এই লাইনের এই অর্থ ভাষার তারা বুঝবে অর্থটা না। বুঝবে না, তবুও অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমি যতটা পারি আমার টিচারদেরও সেভাবেই সামনের দিকে নিয়ে যেতে চাই, বাচ্চাদেরও সেই শিক্ষায় শিক্ষিত করতে চাই। এবার একেবারে যেহেতু বাচ্চা, তো এখনো সেই ভাবনা ওদের মধ্যে আমরা আনতে পারিনি, তবে যেই বীজ আমরা বপন করে যাচ্ছি একদম। ভবিষ্যতে এই আশা রাখবো একদিন হয়তো আমরা এই পৃথিবীর জঞ্জাল সরিয়ে দিতে পারবো। একেবারে সত্যি। এবং আরো একটু বলবো, এই জন্য ছোট ছোট বাচ্চাদের মহাপুরুষের জীবনী পড়ানো অত্যন্ত আবশ্যক। আমাদের ওটা তো আমাদের আছে মাস্ট। আবার যেটা হয়, আমরা কিছু নীতি কথা বলে প্রতিদিন প্রার্থনার লাইনে লেখাই এবং সেগুলো প্রার্থনার লাইনে মানে বলাই বাচ্চাদের দিয়ে। একদম। যে নীতি কথাগুলো আমাদের জন্য খুবই প্রযোজ্য, তো সেই নীতি কথা আমরা বলাই, চর্চাতে রাখার চেষ্টাই করি। খুব ভালো ভাবনা, খুব ভালো ভাবনা। পরের কবিতা বেড়ে শুনি। আমরা এখন বিভিন্ন সংবাদ চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত দেখতে পাই, তাতে একজন নারী হিসেবে তো বটেই, একজন মহিলা হিসেবেও মনে খুব দাগ কাটে। তো সেই নারী শক্তির জাগরণের কথা নিয়েই আমার খুব প্রিয় কবি মল্লিকা সেনগুপ্তের লেখা একটি কবিতা, কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্ডী। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধী। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। খুব সুন্দর, খুব ভালো। সেই আবারও একই কথা, কবিতার চয়নগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে। আমরা মণ্ডপে মণ্ডপে মা দুর্গার সেই মূর্তিতে মাথা নত করি, তাকে প্রণাম জানাই, বা বাড়িতে দুর্গার পটে আমরা প্রণাম জানাই, কিন্তু মানুষ দুর্গাকে আমরা সঠিক সম্মান দিই না। তবু কলকাতায় এতটা না বুঝতে পারলেও প্রান্তিক অঞ্চলে কিন্তু দুর্গারা খুব কষ্টে আছে। একদম।
তাই না? তাদের মা ভাবতে হবে, তাদের সঠিক শ্রদ্ধা দিতে হবে। সে আমরাই করব, মহিলাই করবে, এক নারীকে বাঁচাতে আর এক নারী এগিয়ে আসবে। এই কবিতা বারবার উচ্চারিত করলে মানুষের অন্তর নেউড়ে উঠবেই, কেন যুগে যুগে সাহিত্য আন্দোলন এনেছে, আনতে পেরেছে। তোমার পরের কবিতা শুনবো, তবে তার আগে এসো একটু তোমার পরিবারের কথা শুনি। একদম। তুমি বলছিলে তোমার মেয়ের কথা। মেয়ে কি করে, কত বড়? আমার মেয়ে একজন অ্যাডভোকেট, আরে বাবা, এলএলএম করছে, তার আচ্ছা। সাথে সাথে কোর্টে প্র্যাকটিস করছে। আমার ফ্যামিলিতে আমরা 4 জন মেম্বার, হাজব্যান্ড, আমি, আমার ছেলে, মেয়ে। ছেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে, বাহ। আর আমি তো একজন স্কুলের অধ্যাপিকা। আর স্বামী? আমার হাজবেন্ড বাস ড্রাইভার, বাস চালায়। আচ্ছা, বাহ। অনেক মানুষের প্রাণ তার হাতে। হ্যাঁ, হ্যাঁ? একদম একদম। মানে প্রতিনিয়ত সে সেই দায়িত্ব নিয়ে মানুষকে তার গন্তব্যস্থলে সময় মতো পৌঁছে দিচ্ছেন তিনি। একদম। এটাও একটা মহৎ কাজ, মহৎ সমাজ সেবা। আবার দায়িত্বেরও। নিশ্চয়ই, এতগুলো মানুষ তার উপর ভরসা জীবন করছে। নিয়ে রাস্তাঘাটে চলতে হয়, এতগুলো একেবারে। মানে তার জীবনের সাথে সাথে তার মানে সহযাত্রীদের পুরোপুরি জীবন নির্ভর দায়িত্ব। করছে। হ্যাঁ, একদম একদম। খুব মহৎ কাজ। ভালো থাকুন, সুস্থ থাকুন দাদা, এবং এইভাবেই মানুষকে পারাপার করুন একেবারে সুস্থভাবে। চলে যাই পরের কবিতায়। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যা শোনালাম, যে কবিতাগুলো শোনালাম, তার মধ্যে একটা জিনিস এখনো স্পর্শ করেনি সেই কবিতার মধ্য দিয়ে, যেটা হলো প্রেম। বৃষ্টির আবহাওয়ায় একটি প্রেমের কবিতা শোনাবো। বাহ। হ্যাঁ, বৃষ্টি পড়লে প্রেম একটু জমে, এটা ঠিক। এবার কথা। কম বেশি আমরা মনে মনে সবাই কিন্তু প্রেমিক প্রেমিকা, আর বৃষ্টি হলে প্রত্যেকেরই মন একটু ছুঁয়ে যায়, একটু আর্দ্র হয়ে ওঠে। এটা কম বয়সী বেশি বয়সী সবার মধ্যেই এই থাকে, এটা এই আমার যেমন মেঘ অনুভূতিটা। করলে তো ভীষণ ভালো হ্যাঁ, লাগে। মেঘ করলে ভীষণ ভালো লাগে। বৃষ্টিটাকে যে যেমন করে অনুভব করে, ব্যাপারটা তার মধ্যে থাকে। তো আমি একটু অন্য স্বাদের কবিতা, ভিন্ন স্বাদের প্রেমের কবিতা তো এখনো পর্যন্ত আমি আবৃত্তি করিনি। তো শক্তি চট্টোপাধ্যায় বৃষ্টি নামলো ছোট একটি কবিতা। হয়ে যাক। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যায়, এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে, পোড়া বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশাও দিন। চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমায় পাবো দেখা, হয়তো মেঘ বৃষ্টিতে কিংবা শিউলি গাছের তলে। আজ আনুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। বাহ। বলছি, বৃষ্টিতে কখনো ভেজা হয়েছে? একদম, গ্রামে বাস করি মানে তো বৃষ্টিতে ভিজে। মানে ওইভাবে না, বৃষ্টিতে ভিজবো বলে ভেজা, ভিজে গেলাম কি করব ব্যাপারটা নয়, চলো বৃষ্টি ভিজে আসি টাইপ হাজব্যান্ডকে নিয়ে কখনো এমন হয়েছে? না, সেরকম কখনো হয়নি। এটা একটু রোমান্টিক ব্যাপার, যেহেতু কবিতাটা রোমান্টিক, আমার তো মনে হলো সাথে সাথে। চলো তোমার পরের কবিতায় শুনবো, কেননা আমাদের তো সময় হাতে সেভাবে নেই। তার আগে ছোট্ট করে শুনে নেবো, তুমি যে শুরুতে বলেছিলে শিক্ষা লাগে, হ্যাঁ, তুমি কি কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো? একদম, একটু সেটা না বললে তো কম বলা হবে আমার। এখানে যখন এসেছি তো আমি বললাম, আমার যখন 43 অ্যাবাভ এজ, সেই সময় তখন পর্যন্ত আমি কবিতা করতাম, কবিতা করতে ভালো লাগতো, আবৃত্তি করতাম স্কুলে বিভিন্ন মঞ্চে। কিন্তু একটা যে কবিতা ব্যাকরণ মেনে একটা কবিতা বলতে হয়, আবৃত্তি করতে হয়, সেটা আমি শিখেছি। আমার ম্যাম, উনি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তবুও উনি আমার শিক্ষাগুরু, ওনাকে আমি আর মানে শতকোটি প্রণাম জানাই। এই জন্য মানে উনি অ্যাজ এ টিচার হিসেবে নয়,
একজন সহকর্মীর মতো আমাকে সাথ দিয়েছেন, শিখিয়েছেন। মানে আমি এর আগেও কিছু কিছু উচ্চারণে আমি যখন ম্যাডামের কাছে শিখতাম না, আমার উচ্চারণে ভুল ছিল, সেই সব ভুলগুলো কাটিয়ে উঠে এখন কোনো ভুল উচ্চারণ আমার কানে লাগে। কোথাও কোনো অনুষ্ঠানে গেলে আমি যখন কেউ ভুল উচ্চারণ করে তো সেটা আমি ম্যামকে এসে বলি। আর আমার মানে আরামবাগেই আমার শিক্ষিকা মেরিনা মণ্ডল মহাশয়া, ওনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, ওনার জন্যই আজকে আমার এখানে আসা। বাহ, তাহলে শেষ কবিতা শুনুন। বর্তমান পরিস্থিতির সময় উপযোগী একটা কবিতা, যেহেতু আমাদের হাতে সময় কম, তো যখনই হবে আপনি আমাকে থামিয়ে দিতে পারেন, মানে পারবেন। আর্যতীর্থের বিকর্ণ। খুব ভালো। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উড়ু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যতগৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা, কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শুনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভটকে বল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে রাজার সভায় হতেই হবে বিকর্ণ। অসাধারণ, অসাধারণ। বিকর্ণ ঘরে ঘরে যুগে যুগে জন্মাক। দিদি, ভীষণ ভালো লাগলো। সত্যি সকালটা একেবারে কাব্যে কাব্যে ভরিয়ে দিয়েছেন, এবং আমাদের সারাটি দিন বোধহয় আজ এরম কাব্যময় হবে, এই প্রার্থনা জানাই প্রত্যেকের উদ্দেশ্যে চ্যানেল ভিশন শামসের মল্লিকের তরফ থেকে। দিদি, আপনাকে সম্মানিত করব ছোট ছোট কিছু সম্মাননার সহযোগে। আসুন, আমরা বাচিক শিল্পী মমতা মণ্ডলের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার, স্মারক এবং উত্তরীয়। আপনার সর্বদিকের সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। আজ এই চ্যানেলে আসতে পেরে আমি সত্যিই খুবই আনন্দিত, আর আমার সমস্ত কৃতজ্ঞতা আমি ভিশন চ্যানেলের যিনি কর্ণধার আছেন এবং এখানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত সবাইকে আমি আমার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই। কখনো যদি সুযোগ হয় আবারও এই চ্যানেলে আসার অপেক্ষায় রইলাম। নমস্কার। ভালো থাকুন। সকালে জলসা, সকালে জল